হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সায়ন মান্না। আর শুরু করার আগে সকলকে 2025-এর শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমরা যে ভিডিও টপিকটা নিয়ে এসেছি সেটি এই যুগের জন্য খুব রিলেভেন্ট। তো এইটা কারণ হচ্ছে এই ঘটনাটির সাথে আমরা ছোট থেকে বড়, 8 থেকে 80 সকলেই কিছু না কিছু ভাবে জড়িত এবং কিছু না কিছু ভাবে আমরা প্রত্যেক দিন এটাকে ফেস করি। আর এই ঘটনাটি হলো স্ট্রেস। ঘটনা ঠিক বলা যাবে না, এটি একটি সিমটম যেটা আমরা ফেস করি। তো সাইকোলজির ভাষায় স্ট্রেস আসলে কি? স্ট্রেস is an emotional and physical reaction to a difficult situation. তার মানে যখনই আমরা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ি, যেমন ধরুন আজকে আপনি সারা রাত পড়াশোনা করছেন, পুরো সেমিস্টার হয়তো একটা স্টুডেন্ট কোনো পড়াশোনা করেনি, এক রাতে তাকে সিলেবাসটা কভার করতে হবে। তো এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন। পরের দিন আপনি জবের জন্য যাচ্ছেন, একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনার ইন্টারভিউ রয়েছে, স্ট্রেসফুল কন্ডিশন। অথবা আপনি কোনো একটা বড় কোম্পানির চেয়ারম্যান, সেই কোম্পানিটাকে আপনাকে সমস্ত কিছু সামলাতে হচ্ছে, সেই কোম্পানির বিজনেসেস, প্রফিটস, লসেস সমস্ত কিছু আপনাকে সামলাতে হচ্ছে, স্ট্রেসফুল কন্ডিশন। তো এই সময় আপনার মন, আপনার ইমোশন এবং আপনার শারীরিকভাবে আপনার প্রত্যেকটি অঙ্গ যে রিয়াকশন আপনাকে দেবে, এটি হলো স্ট্রেস। তো স্ট্রেস কোনো রোগ না, স্ট্রেস হচ্ছে আমাদের বডির একটা ন্যাচারাল রিয়াকশন। কিন্তু আপনাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে যে সময় স্ট্রেস আপনার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। এই 3টে জিনিসকে আমরা 3Ds অফ স্ট্রেস বলে যাব। কি সেগুলো? প্রথম ডি হলো ডিস্ট্রেস, ডিস্ট্রেস টু সেলফ অ্যান্ড ডিস্ট্রেস টু আদার্স। মানে আপনার এই স্ট্রেস রিয়াকশন যদি আপনার নিজের কাজটাকে আরো ত্বরান্বিত করতে বা আরো এফিশিয়েন্টলি করতে সাহায্য করে, তাহলে সেটা তো ভালো জিনিস। কিন্তু কোনো কারণে যদি এই স্ট্রেস রিয়াকশনটি আপনার কাজের প্রতি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো না। তো সেটা আপনার কাজ এবং আপনার আশেপাশে যে মানুষগুলি রয়েছে সেই কাজের সঙ্গে জড়িত হোক, আপনার কাছের মানুষ হোক, আপনার বন্ধু হোক, আপনার ফ্যামিলি হোক, তাদের জন্য যদি সমস্যা বা ডিস্ট্রেসের সৃষ্টি করে, তাহলে সেই ডিস্ট্রেস ইজ নট নর্মাল। সেকেন্ড ডি ইজ ডিসফাংশন। যদি ওই স্ট্রেস রিয়াকশন আপনার প্রত্যেক দিনের দিনচর্যা কাজগুলির মাঝখানে একটা বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়, আপনার উন্নতির মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই স্ট্রেস নর্মাল নয়, সেটি হলো অ্যাবনর্মাল। অ্যান্ড থার্ড ডি হলো ডিউরেশন। লাইক আমাদের কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, লাইক আপনি কোনো এক্সাম দিতে যাচ্ছেন, এক্সামের আগের রাত্রে আপনার স্ট্রেস হতে পারে, এক্সামের সময় আপনার স্ট্রেস হতে পারে, কিন্তু তারপরেও কি এক্সাম দিয়ে এসেও আপনি সেটাকে নিয়ে চিন্তা করছেন যে আমি কি রকম পরীক্ষা দিলাম, আমি কি আদৌ পরীক্ষাতে পাস করব, কি হবে, আমি কি ওই উত্তরটা ঠিক করেছিলাম না আমি ঠিক করিনি। এই ঘটনাগুলো আপনার কি করছে যে পরবর্তী যে শান্তির সময়টি, সেই সময়টিও আপনাকে সঠিকভাবে বাঁচতে দিচ্ছে না। তো এই ডিউরেশন ইজ অলসো রিয়েলি ইম্পর্ট্যান্ট। তো এই 3Ds অ্যান্ড এই স্ট্রেসের ডেফিনেশন জেনে এইবার আমরা এর সঙ্গে অ্যাংজাইটির একটু তফাৎটা বুঝে নেব। কারণ আমরা স্ট্রেস আর অ্যাংজাইটি এই দুটি কথাকে খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, কিন্তু আসলে তার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স রয়েছে। স্লাইট ডিফারেন্সটা কি? যে অ্যাংজাইটি হলো আমাদের শরীরের এমন একটি রিয়াকশন টু এ ডিফিকাল্ট সিচুয়েশন, যে ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল কিছু সিমটমস দেখা দেবে। যেমন যদি আপনি কোনো ভয়ঙ্কর সিচুয়েশন, লাইক আপনার পিছনে হয়তো একটা কুকুর তাড়া করেছে, সেই সময় আপনি ছুটছেন ছুটছেন ছুটছেন, বা আপনার দিকে একটা কুকুর তেড়ে আসছে, সেই সময়
আপনার হার্ট বিট বেড়ে যাবে, আপনি সেই সময় ঘামতে শুরু করবেন, আপনি সেই সময় আপনার চোখের মণিগুলো বড় হয়ে যাবে। এই যে ফিজিক্যাল রিয়াকশন অফ ফিয়ার, এইটাই হচ্ছে অ্যাংজাইটি। তো মোটামুটি স্ট্রেস আর অ্যাংজাইটি কাছাকাছি হলেও স্লাইট একটু ডিফারেন্স রয়েছে। এইটা জানার পর এইবার আমাদের বুঝতে হবে যে অ্যাংজাইটি আর স্ট্রেস আমরা ম্যানেজ করব কিভাবে। যে কোনো ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বা স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। এক হলো তার ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ ওষুধ বা মেডিসিনের মাধ্যমে ম্যানেজমেন্ট। তো এইটা করতে গেলে একজন আমাদের সাইকিয়াট্রিস্টের দরকার পড়বে। তো যদি আপনি জীবনে প্রচুর অ্যাবনর্মাল স্ট্রেস, আমি এখনই যে পয়েন্টসগুলো বললাম অ্যাবনর্মাল স্ট্রেসের, সেই ধরনের অ্যাবনর্মাল স্ট্রেস ফিল করছেন অথবা খুব বেশি অ্যাংজাইটি ফিল করছেন, সেই সময় আপনি আপনার নিকটবর্তী সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে পারেন। তিনি এটি ডায়াগনোসিস প্রপারলি করবেন এবং তিনি ওষুধের মাধ্যমে সেটা ঠিক করার চেষ্টা করবেন। এইটার জন্য আমরা অ্যাংজাইটিকে দু ভাগে ভাগ করি, সাইকিয়াট্রিক টার্মসে দু ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাংজাইটি স্টেট, আরেকটি হলো অ্যাংজাইটি ট্রেট। তো এই দুটোর মধ্যে কি তফাৎ? তো অ্যাংজাইটি স্টেট হলো লাইক আপনি জীবনের নর্মাল সময়, যেমন আজকে নিউ ইয়ারের দিন, আপনি খুব কোনো আপনার কাজ নেই, আপনি পরিবারের সঙ্গে আনন্দ করছেন, এই সময় আপনার কোনো অ্যাংজাইটি হচ্ছে না, এরকম স্ট্রেট লাইনে আপনার লাইফটা চলছে। কিন্তু হয়তো 3 তারিখ বা 4 তারিখ আপনার একটা কোম্পানির ইন্টারভিউ রয়েছে। তো সেই কোম্পানি ইন্টারভিউ যখন দিতে যাচ্ছেন, সেই সময় আমার কি আদৌ চাকরিটা হবে, আমি কি ঠিক ঠিক উত্তর দিতে পারবো না, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘোরাফেরা করতে থাকবে। তো সেই সময় আপনার অ্যাংজাইটির লেভেলটা এরকম করে বাড়লো। কিন্তু যেই আপনি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন, আবার তরল জলের মতো আপনি জীবনটা নর্মাল হয়ে গেল। সো এই ঘটনাটি হলো একটা পারফেক্ট এক্সাম্পল অফ অ্যাংজাইটি স্টেট, যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অকেশনে আপনার অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু নর্মাল সময় আপনি নর্মালি বিহেভ করছেন। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যারা সবসময়ই একটু বেশি চিন্তাশীল, তারা যখন এরকম কোনো অ্যাংজাইটির ঘটনা ঘটেনি তখনও কিছু না কিছু নিয়ে আইদার পাস্ট অথবা ফিউচার নিয়ে চিন্তাশীল হয়েই রয়েছে। তো তাদের ক্ষেত্রে লাইফটা এরকম ছোট ছোট আপস অ্যান্ড ডাউনস নিয়ে যাচ্ছে। কিন্তু যখন তাদের জীবনে কোনো বড় বিপজ্জনক বা ডিফিকাল্ট কোনো ঘটনা চলে আসে, তখন সেই অ্যাংজাইটির লেভেলটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে তারা কখনোই নিজেকে স্ট্রেস ফ্রি করতে পারছেন না। মানে তাদেরকে আমরা যদি প্রশ্ন করি যে আপনি একটু চুপ করে শান্ত হয়ে কি বসতে পারবেন, তিনি কিন্তু উত্তর দেবেন না, আমি কিন্তু বসতে পারবো না। তো এই ধরনের মানুষগুলোর যে স্টেটটা, সেটাকে বলা হয় অ্যাংজাইটি ট্রেট। মানে তারা নেচারের দিক থেকে অ্যাংশিয়াস মানুষ। এই দুটো তফাৎ আমাদের করতে কেন হলো? বিকজ যারা অ্যাংজাইটি স্টেটের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বা ওষুধের মাধ্যমে ম্যানেজমেন্ট করলে সেটা ফেরত আসার অর্থাৎ রিল্যাপস হওয়ার চান্সেস কিন্তু কম। কিন্তু যখন আমরা কোনো মানুষ ন্যাচারালি অ্যাংশিয়াস, তাদের ক্ষেত্রে যদি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করিও, সেইটা কিন্তু আবার বারবার ফেরত আসতে পারে বা রিল্যাপস করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশনের। আর এই পার্মানেন্ট সলিউশনের জন্য মেনলি 3টে সাইকোলজিক্যাল টেকনিক্স কাজে লাগে, যে সাইকোলজিক্যাল টেকনিক্সগুলো আপনাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জার্নিতে আপনাকে একটা সুদূর প্রসারী প্রভাব। 3টে টেকনিক্স এর নাম যদি বলি, আপনারা হয়তো এগুলো বিভিন্ন জায়গায় দেখেছেন বা শুনেছেন, কিন্তু প্রপারলি কি করে সেগুলোকে জীবনে ইউটিলাইজ করতে হয় সেইগুলো হয়তো কখনো জানতেন না। তো সেইগুলো আজকে ভিডিওতে আমি এক্সপ্লেন করবো আপনাকে। তো এই 3টের মধ্যে সব থেকে সহজ যে পদ্ধতি সেটি হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ ডায়াফ্রামাটিক ব্রিদিং এক্সারসাইজ, যে ক্ষেত্রে দীর্ঘ শ্বাসের মাধ্যমে আপনার জীবনের স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটিটাকে
কম করানো যায়। সেকেন্ডলি, আমাদের একটা খুব জনপ্রিয় পদ্ধতি যেটা বৈজ্ঞানিক জেকবসন আবিষ্কার করেছিলেন, এবং তার নাম অনুসারে এটি হলো জেকবসনস প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক। যে টেকনিকের মাধ্যমে আপনি আপনার মাসলস, একটা স্পেসিফিক গ্রুপ অফ মাসলস গুলোকে টাইটেন আপ করে এবং লুজ ছেড়ে আপনার শরীরের অ্যাংজাইটি দূর করতে পারেন। আর থার্ড পদ্ধতি হচ্ছে মাইন্ডফুলনেস। এই মাইন্ডফুলনেস হচ্ছে মেডিটেশনের এক ধরনের পদ্ধতি, এক ধরনের মডিফিকেশন বলতে পারেন, যেটা আমরা সাইকোলজিক্যাল থেরাপিতে ইউজ করে থাকি, যেটি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রুভেন অ্যান্ড কার্যকরী। আর যদি আপনাদের একটুখানি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তো সেইটার ক্ষেত্রে আমি বলতে পারি যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে বেসিক্যালি টিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্টস লাইক এসএসআরআইস, লাইক ফ্লুঅক্সেটিন ইউজ করা হয়। কিন্তু এই ফ্লুঅক্সেটিন এই অ্যাংজিওলাইসিস অর্থাৎ অ্যাংজাইটি কমাতে 1 মাসের আগে কিন্তু সেই কাজ করতে পারে না। তো সেই 1 মাস অ্যাংজাইটি কমানোর জন্য এর সাথে অ্যাড করা হয় বেনজোডায়াজেপিন গ্রুপ অফ ড্রাগস, যেটাকে সাধারণ ভাষায় আমরা ঘুমের ওষুধ বলে জানি, যেমন ক্লোনাজেপাম খুব লো ডোজে আমরা সাথে ইউজ করতে পারি। এছাড়া যাদের ক্ষেত্রে এই ওষুধগুলো খেয়ে ঘুমের সমস্যা হচ্ছে, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা সাথে একটা অন্য ড্রাগ ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে বুসপিরন, যেটা আমাদের শরীরে গাবা রিসেপ্টরসের ওপর কাজ করে না। সেই কারণে আমাদের ঘুম, নেশা নেশা ভাব, এই যে সাইড এফেক্টস গুলো নর্মালি ঘুমের ওষুধের সাথে বা অ্যাংজিওলাইটিক ওষুধের সাথে আমরা দেখতে পাই, সেইটা থেকে নিষ্পত্তি পেতে পারে।